যে লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, সেই গণ অভ্যুত্থান অনেকটা ধ্বংস হতে বসেছে। এমন একটি পরিস্থিতি আজকের এই আলোচনা সভা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে ক্ষমতার পালাবদল অনেকবার হয়েছে, কিন্তু জাতি কখনো বিগত 15.5 বছরের যে ফ্যাসিজম আমাদের ঘাড়ে চেপে বসেছিল, এমন ফ্যাসিজম ইতিপূর্বে কখনো আসে নাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ফ্যাসিজমকে তাড়াতে গিয়ে আমাদের দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বশেষ ছাত্র জনতা জীবনকে বাজি রেখে লড়াইয়ের মাঠে নেমেছিল। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন, তারপরেও স্মরণ করে দিতে হয়, আজকে যে আমরা স্বাধীন একটি মুক্ত পরিবেশে কথা বলছি, এটি অত্যন্ত দুরূহ ছিল এবং কষ্টকর ছিল। যখন বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপিকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মামলা দিয়ে কোণঠাসা করা হয়েছিল, আরেকটি বিরোধী দলের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ঘরের কোণে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই সময় প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি চিন্তা করলেন, বাংলাদেশের এই জুলুম ফ্যাসিবাদকে মুক্ত করতে হলে ছোট ছোট দলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐক্য করে এই লড়াইয়ের মাঠে নামতে হবে। উনি ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ছিলেন, নিজের পদ ছেড়ে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে সভাপতি করে ভাসানী অনুসারী পরিষদকে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করলেন। ভাসানী অনুসারী পরিষদ রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়ার পর ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে নাগরিক ঐক্য, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ একাধিক রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে ওই গণস্বাস্থ্য কেন্দ্রে গণতন্ত্র মঞ্চ নামে একটি জোটের জন্ম হলো। ডাক্তার জাফরুল্লাহ সার্বিক তত্ত্বাবধানে 2022 সালের কথা বলছি বন্ধুরা আমার। তারপর থেকে ঢাকার রাজপথের প্রত্যেকটি অলিতে গলিতে এই গণতন্ত্র মঞ্চ লড়াই সংগ্রাম করেছে। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা একাধিকবার এই ফ্যাসিস্ট আওয়ামী গুন্ডাদের দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা একাধিক নেতা বারবার জেলে গিয়েছি, আমরা ক্ষান্ত হয়ে নাই, জেল থেকে বেরে আবার লড়াইয়ের মাঠে নেমেছি। বন্ধুরা আমার, যার সর্বশেষ সবচেয়ে বড় ঘটনা ছিল 19শে জুলাই 2024 সাল। সেই দিনের ঘটনার পিছনের একটি ছোট্ট ঘটনাকে আমি সাংবাদিকদেরকে স্মরণ করে দিতে চাই। 16 তারিখে আবু সাইদকে হত্যা করার পরে 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ ওই ছাত্রদের উপর বর্বর হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করে হল থেকে রাতের অন্ধকারে প্রত্যেকটি ছাত্রকে বের করে দিয়েছিল। বন্ধুরা আমার, আজকের যারা সমন্বয়ক নায়ক হিসাবে যাদেরকে আমরা উপস্থাপন করি, তারা 17 তারিখ রাত থেকে সম্পূর্ণ নিরুদ্দেশ ছিল। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের হদিস খুঁজে পাওয়া গিয়েছিল না। তখন 18 তারিখ সকালবেলা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ওই ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্র কার্যালয়ে আমাদের কয়েকজনকে ডেকে বললেন, আমাদের বাংলাদেশের বৃহৎ দল বিএনপি তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে তুলেছে, কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই আন্দোলনটাকে বারবার নিভিয়ে দিয়েছে। যেমন 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির আকাশে ভূমিকম্প হয়েছিল, কিন্তু 29 তারিখে সেই আন্দোলনটাকে নিভিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এই আন্দোলনকে নিভতে দেওয়া যাবে না, জীবন বাজি রেখে মাঠে নামতে হবে। বাবলু সাহেবের নির্দেশে সেই দিন 18 তারিখ একমাত্র দল গুটি কয়েক মানুষ নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। পল্টন থেকে প্রেস ক্লাব একবার নয়, দুইবার নয়, কমপক্ষে আমরা 20টি বার চক্র দিয়েছি এবং প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি। তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে শুরু করে কিছু দল বেরিয়ে আসে। প্রিয় বন্ধুরা আমার, সেই দিন ছিল বাংলাদেশের গণঅভ্যুত্থানের মাঠে আগুন জ্বালিয়ে দেওয়া। ওই সময়টুকু যদি আমরা মাঠে না নামতাম,
হেডকোয়ার্টার থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার থেকে আপনারা জানেন টিভির ফুটেজে এই শেখ রফিকুল ইসলাম বাবলুর সেই দিনের ঘটনা তারা দেখেছে। আমি মনে করি এই কারণেই 29 তারিখে যখন আমরা গণতন্ত্রের মঞ্চের মিছিল নিয়ে বের হয়েছি, একমাত্র নেতাকে কেন্দ্র করে সরাসরি মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেটি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সাথে সাথে আমরা অনেকে গুলিবিদ্ধ হয়েছিলাম। গণতন্ত্র মঞ্চের অসংখ্য নেতা কর্মী সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক সেদিন অনেকগুলি গুলি খেয়ে তার হাত ঝুলে গিয়েছিল, কামাল উদ্দিন পাটোয়ারি সহ। আমাদের নেতা বাবুল বিশ্বাস, আমাদের নেতা হুসান সহ, আলী হাসান সহ অনেকে সেদিন আহত হয়েছিল। শাহানার মতো নারী নেত্রী বুলেটের সামনে নিজের বুককে পেতে দিয়েছিলেন। এই সমস্ত ভিডিও ফুটেজ এখনো বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়ে বেড়াচ্ছে বন্ধুরা। সেই দিন আমার মাথায় গুলি লেগেছিল, আল্লাহ আমাকে ভাগ্য ভালো রেখেছিলেন, সুস্থ রেখেছিলেন, তাই গুলিটা পিছলে চলে গিয়েছিল। যদি আর 1 ইঞ্চি নিচে দিয়ে লাগতো তাহলে আমি হয়তো সেখানে পড়ে যেতাম বা আবার অন্য কিছু হইতে পারতো। এই সমস্ত কষ্টের বিনিময়ে, লড়াই সংগ্রামের বিনিময়ে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। সুতরাং কোনো একক সংগঠন বা কোনো ছাত্র নেতা বা বৈষম্য বিরোধী কোনো নেতা যদি বলে আমরা এই বিপ্লব ঘটিয়েছি, এটি কখনো সঠিক নয়। ইতিহাস কথা বলে ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে সিসি ক্যামেরা রয়েছে। যারা সরকারে আছেন আমি আহ্বান জানাবো এই সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনারা বের করে দেখুন, তাহলে সেখানে দেখতে পাবেন জুনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদুদ্দিন স্বপন, সাইফুল হক শুরু করে মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, এই মনিরুদ্দিন পাপ্পু, বাবুল বিশ্বাস, ডক্টর আবু ইউসুফ সেলিম, এই সমস্ত মানুষের ছবি বিভিন্ন নেটে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের ন্যূনতম স্বীকৃতি দিতে হবে। শুধু একটি দল বা একটি সমন্বয়কারী গ্রুপ এই বিপ্লবের অংশীজন নয়। 17 বছরে যে লড়াই সংগ্রাম হয়েছে, সেই লড়াই সংগ্রামে গার্ড বাহিনীর ভূমিকা পালন করেছে বিএনপি ছাড়া এই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা পাওয়া সম্ভব ছিল না। আমরা নিজেই দেখেছি ওই রামপুরা থেকে শুরু করে গুলিস্তান প্রত্যেকটি অঞ্চলে বিএনপির নেতা কর্মীরা, গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা, অন্যান্য বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা পরিচয় ছেড়ে মাঠে নেমে লড়াই সংগ্রাম করেছে। এভাবে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থানকে কিছুতেই ব্যাহত হতে দেওয়া যাবে না। এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে ভবিষ্যতে লড়াই সংগ্রামের প্রয়োজন হলে আবারও সেই লড়াই সংগ্রামে মাঠে আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।